তরুণদের শক্তিও আজকে জামাতের সাথে হাত মিলিয়ে জাতির সাথে যে ধরনের প্রহসন শুরু করেছে, এইটা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক। আমরা এনসিপির কাছ থেকে প্রকৃতপক্ষে নতুন বন্দোবস্তের রাজনীতি প্রত্যাশা করেছিলাম। এই সময় এসে জুলাই এসে এই ধরনের হামলাগুলো কেন হচ্ছে, সবকিছু মিলে আপনার কাছে কি বা এনসিপির বক্তব্যটা কি, কেন এই ধরনের হামলাগুলো আসলে হচ্ছে? জি ধন্যবাদ। এটা তো হামলা যারা করছে তারা বলতে পারবে। আপনাদের আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে ওই পুরনো মাফিয়া সন্ত্রাসী রাজনীতি বিএনপির লোকেরা ফিরিয়ে আনতে চায়, এটা এর ছাড়া আর কি কারণ হতে পারে? বিএনপি যদি আমি প্রধান প্রতিপক্ষ বলি, প্রধান বিরোধী দল জামাত ইসলামী, জামাত ইসলামের সাথে সে ধরনের কোনো ঘটনা দেখছে না, এনসিপিকে কেন টার্গেট করা হচ্ছে? সেটা তো বিএনপি আলাদা ভালো বলতে পারবে। হয়তোবা তারা তাদেরকে প্রধান প্রতিপক্ষ মনে করে না, আচ্ছা, এনসিপিকে প্রধান প্রতিপক্ষ মনে করে। এছাড়া আর কি কারণ থাকতে পারে হামলা? হাসছেন আপনি। না, ইভেন এই প্রশ্নটা তো আপনার ধরেন সরকারি দলকে করা উচিত যে কেন তারা সহিংসতার পথ বেছে নিল। আচ্ছা, আমি আপনি জুলাই ধরেন সরকারি দলের পক্ষ থেকে মানে দাবি করা হয় জুলাই তাদের 400-র উপরে শহীদ আছে। সরকারি দলের প্রধান সহ সরকারি দলের উচ্চ পর্যায়ে যত নেতা আছে সবাইকে অনুরোধ জানাই, আপনারা শহীদদের কবরের সামনে যান, গিয়ে জিজ্ঞেস করেন যে আমাদেরকে এরকম সন্ত্রাস করার জন্য, এরকম একটা শিক্ষার্থীর চোখ উপড়ে ফেলার জন্য কিন্তু তোমরা জীবন দিছিলা? আমি নিশ্চিত যদি কবর কথা বলতে পারে, কবর বলবে যে না, এটা আমরা দেইনি। এটা আমি নিশ্চিত, কারণ ওই শহীদরা বিএনপিকে সন্ত্রাস করার লাইসেন্স দেওয়ার জন্য জীবন দিছে, এটা আমি মোটেই বিশ্বাস করি না। ওই শহীদরা বাংলাদেশের শহীদ। জুলাইয়ের যে শহীদরা বিএনপির দলের মধ্যে ছিল, যখন তারা রাস্তায় নেমে জীবন দিয়েছে, তারা বাংলাদেশের শহীদ হয়েছে। আমি নিশ্চিতভাবে শহীদ ওয়াসিম কোনোদিন এই কারণে জীবন দেন নাই যে এই সন্ত্রাস হবে, তার মধ্যে আরেকজন শিক্ষার্থীকে ধরেন তার দলের লোকেরা কিংবা তার ছাত্র সংগঠনের লোকেরা চোখ উপড়ে ফেলবে, এটা কোনোদিন দেয়নি। তাদের জিজ্ঞেস করা উচিত। তাহলে রাশেদ খান, আপনাকে জিজ্ঞেস করছে এই ধরনের ঘটনা কেন ঘটছে এই সময় এসে? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, আমাদের ফরিদুল হক ভাই যে কথা বললেন যে বিএনপি জামাতকে প্রতিপক্ষ হয়তো মনে করছে না, এনসিপিকে মনে করছে। আমি তার কথার সাথে যদি একটু সংযোগ করি, শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন যে এনসিপি আলোচনায় থাকার জন্য নাটক করছে এবং জামাতকে জুলাইয়ের আলোচনা থেকে দূরে রাখার জন্য এই ধরনের মার খাওয়ার প্রেক্ষাপট সৃষ্টি করছে এবং তিনি আরো নানান সমালোচনা করেছেন। তার মানে কি, এনসিপির এই যে একের পর এক গালিগালাজ করা, এমনকি হট্টগোল সৃষ্টি হওয়ার পরিবেশ সৃষ্টি করা, এগুলো আসলে এক ধরনের বলা যায় যে নাটকই, যেটা শিবিরের ভাষায়। আমার কাছে মনে হয় যে আসলে এনসিপি তারা মানে জামাতের থেকে বড় দল কিভাবে হওয়া যায় সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। কারণ এনসিপির একটি টার্গেট আছে, এনসিপি আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের প্রধান বিরোধী দল হতে চায়। জামাতের পক্ষ থেকে এনসিপিকে নিয়ে যে হুমকি, সেটি হলো যে বাপের থেকে বড় হইতে যেও না, যেটা জামাতের সেক্রেটারি জেনারেল এর আগে বলেছিল। এখন বাপ বড় হবে নাকি আসলে মানে ছেলে বাপের থেকে বড় হয়ে যাবে, সেটা নিয়ে নানান ধরনের প্রতিযোগিতা চলছে। তো সেই প্রতিযোগিতার অংশ হিসেবে জামাত শিবির দাবি করছে যে এনসিপি নানান ধরনের নাটক মঞ্চায়ন করছে। আবার মানে জামাতের পক্ষ থেকে কেউ কেউ বলছে যে বিএনপি মানে এক প্রকার এনসিপিকে বড় করতেছে, যে জামাতের তুলনায় এনসিপি বাংলাদেশের প্রধান বিরোধী দল হিসেবে ভালো। দেখেন, আমার কাছে মনে হয় যে বিএনপি এই চিন্তা কখনোই করে না। আমি ফেসবুকে অনেকগুলো লেখা দেখেছি যে মূলত বিএনপি এনসিপিকে টেনে তুলতেছে। তো এই মতামত অনেকের আছে, বিশেষ করে জামাতের পক্ষ থেকে এই মতামত আমরা লক্ষ্য করছি। অনেকে তাদের বুদ্ধিজীবীরা লিখতেছে, বলতেছে। আবার এদিকে এনসিপি বলতেছে যে তারা জামাতকে প্রতিপক্ষ মনে করছে না, আমাদেরকেই তারা প্রতিপক্ষ মনে করছে। দেখেন, নির্বাচনের আগে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তার কাছে অনেকে প্রস্তাব দিয়েছিল যে জামাত তো আসলে স্বাধীনতা বিরোধী শক্তি, তারা এদেশের জন্মে বিশ্বাস করে না, এদেশের সার্বভৌমত্ব তাদের হাতে কিভাবে নিরাপদ। তারা যদি বাংলাদেশের প্রধান বিরোধী দল হয়, সেক্ষেত্রে একটি সংকট সৃষ্টি হতে পারে, কারণ তারা ভবিষ্যতে ক্ষমতায় যাবে, বিদেশিরা দেশের জনগণ এটিই মনে করবে। তো জামাত যদি আসলে ভবিষ্যতে ক্ষমতায় যায়, সেক্ষেত্রে সার্বভৌমত্ব এক ধরনের সংকটে পড়বে। তো বিএনপির কাছে এই ধরনের প্রস্তাব যায়, বর্তমান প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব যায়। তিনি বলেন, দেখেন, বাংলাদেশে কে অপোজিশনে আসবে সেটি
তৈরি করার দায়িত্ব আমরা নিব না। কারণ আমরা দেখেছি যে একটি গৃহপালিত বিরোধী দল তৈরি করার কারণে আওয়ামী লীগের কিভাবে পতন হয়েছে। তো আমরা তো আসলে আওয়ামী লীগ হতে পারবো না। জনগণ যাকে চাইবে তারা প্রধান বিরোধী দল হবে। এটা বাস্তব যে বাংলাদেশের জনগণ এনসিপিকেই মূলত প্রধান বিরোধী দল হিসেবে চেয়েছিল এবং এনসিপির ভোটও কিন্তু মোটামুটি বেড়েও ছিল। কিন্তু যে সময় আসলে জামাতের সাথে এনসিপি গেল, মানুষ মনে করলো আরে জামাতই তো ভালো। আরও যে বিষয়টি মানুষকে বলা যায় আঘাত করেছে যে নাহিদ ইসলাম বলেছিল যে দেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। তো মানুষ যে সময় দেখলো যে নাহিদ ইসলাম স্বয়ং জামাতের আমিরের নেতৃত্বকে গ্রহণ করলো, এনসিপি জামাতের নেতৃত্বকে গ্রহণ করলো, তাদেরকে নেতা মেনেই জোটে গেল, সে সময় মূলত এনসিপি দুর্বল হয়ে গেল। তার মানে কি? তার মানে এনসিপি নিজেকে নিজে শেষ করেছে জামাতের জোটে যাওয়ার মধ্য দিয়ে। আচ্ছা, আপনি জোটে যাবেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যে কথাগুলো বলেছিলেন আপনার খেয়াল রাখা দরকার ছিল। দেখেন, তাদের নেতারা বলেছিল যে জামাত ইসলাম তারা স্বাধীনতা চায়নি, সুতরাং তারা স্বাধীনতা বিরোধী শক্তি, এদেশের সার্বভৌমত্ব বিরোধী শক্তি, এদেশের মানচিত্রের জন্য হুমকি। এই কথা নাসিরুদ্দিন পাটোয়ারি অসংখ্যবার বলেছে, সংস্কারের নামে ভণ্ডামি করেছে। এমনকি নাহিদ ইসলাম নিজেই বলেছিল যাদের ৭১-এর দায় আছে তাদের সাথে যাব না, পিয়ারের নামে সংস্কারের নামে জামাত ইসলাম ভণ্ডামি করছে। এখন দেখেন, এখন এনসিপি বলছে যে এইটা ছিল নির্বাচনী জোট, ওই সময় বলেছিল, এখন বলছে যে আমাদের এটা সংস্কারের জোট। আপনারাই তো বলেছিলেন যে সংস্কারের নামে জামাত ইসলাম ভণ্ডামি করছে। তার মানে কি? তার মানে এই যে 11 দলীয় জোট থেকে 2 দল চলে গেছে, এখন 9 দল আছে, এই 9 দলীয় জোট সংস্কারের নামে জাতির সাথে প্রতারণা করছে, ভণ্ডামি করছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে শেষ করব। আপনারা তো বলছেন যে আমরা সত্যের উপর নির্ভর করে রাজনীতি করি। আপনি তো এখন 9 দল, আপনি কিভাবে এখন আপনার ব্যানারে লেখেন যে 11 দলীয় জোট? এটা কি প্রতারণা না? অর্থাৎ ব্যানার থেকে শুরু করে মাঠে যা কিছু দেখছেন, এই জামাত ইসলামের প্রতারণার খপ্পরে পড়েছে একটি তরুণদের শক্তি, যাদের অনেক সম্ভাবনা ছিল। সেই তরুণদের শক্তিও আজকে জামাতের সাথে হাত মিলিয়ে জাতির সাথে যে ধরনের প্রহসন শুরু করেছে, এইটা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক। আমরা এনসিপির কাছ থেকে প্রকৃতপক্ষে নতুন বন্দোবস্তের রাজনীতি প্রত্যাশা করেছিলাম, যেখানে জামাত ইসলাম ভণ্ডবস্তের রাজনীতি করে আজকে নতুন বন্দোবস্তের কথা বলে জামাতের সাথে মিলিত হয়ে আজকে এই 9 দল আজকে বাংলাদেশে ভণ্ডবস্তের রাজনীতি করছে। আমি তো ফরিদুল হকের কাছে আমি ওই আবার ওই হামলার প্রসঙ্গে সেই রাশেদ খান যে কথাটি বললেন, তার যদি দাঁড়ায় যে এনসিপি আসলে নাটক করছে, তারা মানে অভিযোগ, যে অভিযোগগুলো আসছে যে নাটক করছে, তারা জামাতের থেকে বড় দল হতে চায়। আর একটা অভিযোগ আছে যে বিএনপি হয়তো এনসিপি কে জামাত থেকে বড় দল করার চেষ্টা করছে, জন্য ওই যে আমি ওনার শেষ পয়েন্টে একটু ইয়ে করি, দারুণ একটা, উনি এটা মাঝে মাঝে বলেন, আমি অনেকদিন ধরে খুঁজতেছি যে যখন এটা সামনাসামনি হবে তখন এটার জবাব চাইবো। নতুন ভণ্ডবস্ত, তার মানে পুরনো ভণ্ডবস্ত আছে। পুরনো ভণ্ডবস্ত কি তাহলে বিএনপি? কারা তাহলে? কারা পুরনো? আওয়ামী লীগ তো জানি ওগুলো সন্ত্রাসী, মাফিয়া, ফ্যাসিস্ট, ওর সাথে ভণ্ড শব্দটা যায় না। অন্তত ভণ্ডামি তো আর আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগ যা করছে সামনাসামনি করছে, ভণ্ডামিটা ওর সাথে যায় না। তাহলে পুরনো ভণ্ডবস্ত্রটা কারা? বিএনপি? আচ্ছা, যাই হোক। আর একটা হচ্ছে যে উনি খুব কৌশলে আলাপটাকে আরেক জায়গায় নিয়ে গেলেন। সেটা হচ্ছে মূল প্রশ্নটা এড়ায় উনি জামাত এবং এনসিপির মধ্যে একটা ধরেন দ্বন্দ্বকে সামনে আনলেন। কিন্তু হামলাটা কেন করলো সরকারি দলের গুন্ডারা, সেই ব্যাপারে কোনো কথা উনি বললেন না। খুব দারুণ। আরেকটা জিনিস হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে মানে কেন এনসিপি কথা বলে? সরকারের বিএনপি তো, বিএনপির বিরুদ্ধেই তো কথা বলবো। সকল দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, তো সকল সুবিধা তারা পাচ্ছে, সকল ফ্যাসিলিটিস তাদের হাতে, এবং সকল কমিটমেন্টও তারা করেছে। কমিটমেন্ট রাখবেন না আপনি, একের পর চাঁদাবাজি চলতে থাকবে, মানুষ খুন চলতে থাকবে, মাদক ব্যবসা চলতে থাকবে। আপনার ধরেন গ্যাসের দাম বাড়াবেন, বিদ্যুতের দাম বাড়াবেন, তেলের দাম বাড়াবেন। এই যে সম্ভবত এই যে বিদ্যুৎ নিয়ে কিন্তু 2-1 দিনের মধ্যে একটা বড় ঘটনা ঘটছে। এই যে আজকে বিশেষ করে পত্রিকায় রিপোর্ট হওয়ার পরে জানা যাচ্ছে, আমি নিজেও আজকে আমার বাসায় খেয়াল করলাম, আমার যেখানে প্রিপেড মিটার, সেইখানে ধরেন সপ্তাহে যে পরিমাণ মানে রিচার্জ করলে যে পরিমাণ আমি ব্যবহার করতে পারি, সেটা আমার 2 দিনে শেষ হয়ে গেছে। এটা যদি ধরেন সারা বাংলাদেশে যদি 5 কোটি গ্রাহক থাকে, 5 কোটি গ্রাহক যদি 100 টাকা করে ধরেন বেশি দেয়, তাহলে 500 কোটি টাকা চলে গেছে। এর 100 না, এটা ধরেন এক মাসে আমার ধারণা 1000-1500 টাকা করে শুধু সাধারণ গ্রাহক পর্যায়ে এটা গেছে। তাহলে ধরেন এখান থেকে 50-60 হাজার 1 লাখ কোটি টাকা তুলে নিছে। কারা নিছে, কি করছে, এটা আপনি কোনোদিন পাবেন না, এটা আপনি কোনোদিন খুঁজে পাবেন না, এটা খুঁজেই পাওয়া যাবে না। আচ্ছা, যাই হোক। আরটা হচ্ছে যে উনি অনেক কথা বলেন, অনেক ইয়ের কথা বলেন, কিন্তু ধরেন বিএনপির বিরুদ্ধে তো থাকতেই হবে, কারণ বিএনপি একটা ঐতিহাসিক প্রতারণার পথে হাঁটতেছে। ঐতিহাসিক প্রতারণা। স্বয়ং প্রধানমন্ত্রী
ভোটের আগে গণভোটে হ্যাঁ ভোট চাইছেন, ঠিক আছে, কিন্তু গণভোট বাস্তবায়নের কোনো রকম কোনো সদিচ্ছা তাদের মধ্যে দেখা যাচ্ছে না। ওনারা সংবিধান সংশোধন কমিটি করছেন এবং এইটার সপক্ষে ডিফেক্টো প্রধানমন্ত্রী যিনি, যাকে উপপ্রধানমন্ত্রী হয়তো বা বানানো হবে, ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, সফল সংবিধান এবং ফ্যাসিবাদী রাষ্ট্র রক্ষামন্ত্রী সালাউদ্দিন আহমেদ, উনি এসে ধরেন যেভাবে যুক্তি দিলেন যে আমরা আসলে তখন বলছিলাম কমিটমেন্ট আসলে রাখার জন্য করি নাই, এমনি কমিটমেন্ট করছি, রাখার জন্য কোনো কমিটমেন্ট, তার কমিটমেন্টের কোনো দাম যাদের কাছে নাই তারা প্রতারক, খুব সিম্পল। এবং মানে ধরেন উনি সংস্কারের কথা বলতেছে, এই বিরোধী দল কেন সংস্কার এই করতেছে না, সেগুলো সংস্কারের দায়িত্ব তো সরকারের, সংস্কারের দায়িত্ব তো সরকারকে দেওয়া হয়েছে, জনগণ দিয়েছে সরকারকে। সরকার তো বরঞ্চ ইন্টারিম গভর্নমেন্ট যে সংস্কারগুলো করেছিল বেশিরভাগ সংস্কার তারা বাতিল করে দিয়েছে। সুপ্রিম কোর্ট সচিবালয়ের ভিতরে প্রণিধানযোগ্য, এর বাইরে ধরেন মানবাধিকার কমিশন আছে, গুম অধ্যাদেশ আছে, গুম অধ্যাদেশ এখন আবার পুলিশের হাতে ফিরিয়ে আনা হচ্ছে, তদন্ত ফিরিয়ে আনা হচ্ছে। ধরেন আপনি পুলিশ কিংবা আমি পুলিশ, আমি আপনাকে তুলে নিয়ে গুম করলাম, আমি তদন্ত করব, এটাই করতে চাই, সেই আগের মতোই সব চলবে আর কি। যাই হোক, এর ভিতরে ইন্টারেস্টিং একটা তথ্য দেই আমাদের মহান স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে। স্বরাষ্ট্রমন্ত্রী উনি সংবিধান রক্ষামন্ত্রী কিংবা ধরেন ফ্যাসিবাদী রাষ্ট্র রক্ষামন্ত্রী, এটা বললো ওনার জন্য, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উনি যার পরানায় উনি ব্যর্থ। আচ্ছা, ওনার সম্পর্কে একটা চমৎকার খবর দেয়, ওনার ছেলেকে তো উনি অলরেডি মায়ের দোয়া ক্রিকেট বোর্ড অথবা বাপের দোয়া ক্রিকেট বোর্ডে ঢুকাইছেন। ওনার ছেলে নির্বাচনের কয়েকদিন আগে একটা পোস্ট দিছিলেন ওনার লিঙ্কডইন প্রোফাইলে, পোস্ট দিয়া জাপানের সাথে একটা বিজনেস এগ্রিমেন্ট তখন হতে যাওয়ার কথা, এটা নিয়ে উনি বলছিলেন যে এই সরকারের এটা করা উচিত না। ঠিক আছে, ভালো, সরকারের এটা করা উচিত না, খুব ভালো কথা, ভালো কাজ করেছেন। খুব রিসেন্ট জাপানের সাথে একটা আলাপ আবার আগাইছে, ওই আলাপটাই সম্ভবত আবার নতুন করে শুরু হয়েছে। জাপান 2টা ব্রিজ করবে, $3.4 বিলিয়ন, যেটার হচ্ছে গিয়া মূল্যমান বাংলাদেশি টাকায় 42,000 কোটি টাকা। এইটার লোকাল পার্টনার হিসেবে কাজ করবে ওনার ছেলের কোম্পানি, যেই কোম্পানিটা চালু হয়েছে হচ্ছে অক্টোবর 2024-এ। তার মানে খেয়াল করেন, গণঅভ্যুত্থানের পরে। তার মানে এই কোম্পানির কোনো এক্সপিরিয়েন্স নাই, এটা কমপ্লিটলি পলিটিক্যাল প্রভাবে এই কাজটা করার চেষ্টা করা হচ্ছে, যেখানে এই ধরনের কাজে সাধারণত এই লোকাল কোম্পানিকে 3 থেকে 5% নিয়ে দেওয়া হয়, কি বলে যে কমিশন দেওয়া হয়। তাদের ধরেন 1200 থেকে 2000 কোটি টাকা সুন্দর করে ওনার পকেটে ঢুকে যাবে, তাই এইটা হচ্ছে ধরেন ওনাদের পুরনো বন্দোবস্ত, সেই বন্দোবস্তের মধ্যেই ধরেন চলতেছে।